বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকের অভয়ারণ্য, ঘরের মধ্যে ঘর বানিয়ে মাদকের কারবার, নিয়মিত যাতায়াত থাকলেও যে কেউ হারিয়ে যেতে পারে এমন ঘর সদৃশ সুড়ঙ্গে। প্রত্যেকটি রুম এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদকসেবী মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী অভিযোগ করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 50 জন সদস্য বাসার সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। বিএনপির নেতা মির্জা ফখরুলের বাড়িতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র মাদক সহ গ্রেপ্তার এই বিএনপির নেতা মির্জা ফখরুল। এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি গ্রেপ্তার হয়েছেন এই বিএনপির নেতা মির্জা ফখরুল? এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গোপন তথ্য এই বিএনপির নেতা মির্জা ফখরুলকে নিয়ে, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই বিএনপির নেতা মির্জা ফখরুল গ্রেপ্তার হয়েছে নাকি এটা গুজব ছিল। থেকে যে মাদক, সেই মাদকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। ওদিকে আরো রুম আছে, আমরা একটু আরেকটা ইয়েতে যাচ্ছি। এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে। অর্থাৎ একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয়, এবং অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে, এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে। এবং ধারণা করা হচ্ছে এটি বাইরে থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে। এখান দিয়ে এটি দেখলে বোঝা যায় যে এখান দিয়ে বের হওয়ার রাস্তা, কিন্তু এটা বের হয়ে বাইরে থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা, পলাতক আছে কিনা, এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা, এবং দেশীয় যে অস্ত্রের বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন। সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন। এবং আমি যেমনটি বলছিলাম যে প্রত্যেকটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা, এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে। অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে সমস্ত দরজাগুলো রাখা দরকার, জানালাগুলো রাখা দরকার, সেগুলো কিন্তু রেখেছে। এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি আটকে দিয়েছেন, এবং এটি যে একটা যাতায়াতের পথ বা এখান থেকে যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন ওই পাশে আসলে ঠিক কী পরিমাণ দেশীয় অস্ত্র কিংবা কী পরিমাণ ওই পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি দেখার জন্যই মূলত বলা যায় যে এখান দিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে চেষ্টা এবং পালিয়ে যাওয়ার জন্য, যাতে করে কোনো অভিযান করা হলে তারা যেন একেবারে সুন্দর করে পালিয়ে যেতে পারে, সেই পালিয়ে যাওয়ার জন্যই মূলত প্রত্যেকটি রুম থেকে আবার এভাবে আলাদা আলাদা করে যে দরজা করার যে বিষয়টি সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা একটু দেখব যে এটি এরপরেই যে পাশের এটি খোলার পর ওই পাশটিতে আসলে কি পরিমাণ যে মাদক রয়েছে, কিংবা এখানকার কেউ ওখানে পালিয়ে আছে কিনা সেটিও কিন্তু আসলে আমাদের দেখা সম্ভব হবে। এবং সেটির জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা এটি ভেঙে ওই পাশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। ওই পাশে আসলে কি দেখা যায় আমরা একটু সাবধান, হ্যাঁ, আছে।
আমরা আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। ভিতরে আসলে কি দেখা যায়, দর্শক দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পাশের মতোই এটি দরজা খুলে আমরা যখন এই পাশটিতে আসলাম, আমরা এখন পর্যন্ত এখানে কোনো মানুষ দেখতে পাইনি। তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কিনা, সেটি দেখার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটি রুমে এবং পাশাপাশি ছোটোখাটো ধারালো যে অস্ত্রের যে বিষয়টি, অর্থাৎ ছোটো চাকু, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এবং এর আগে আমরা দেখিয়েছিলাম যে পাশের যে বাসাটি, ওই বাসাটি থেকে কিন্তু অনেকগুলো মাদক উদ্ধার করেছেন এবং মাদকের যে সরঞ্জামাদি, এগুলো কিন্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। এবং এটি আসলে যে ডেভিল হান্টের যে অভিযানের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় মূলত এই অভিযানগুলো চালাচ্ছেন। আমাদের আজকের এই যৌথ বাহিনী অভিযানে আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা, এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত। এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী, মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। এবং আমাদের বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি, সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব। এবং আমাদের এই অভিযানটি আমরা আশা করছি যে সামনে যে রমজান মাস, এবং এই রমজান মাসের এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল। সেই কারণেই আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি, সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি। এবং আমাদের এই অভিযান সামনে অব্যাহত থাকবে, এবং আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনজীবনে স্বস্তি আনা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে এখান থেকে এই অভিযানের ভিত্তিতে। সেটি আমাদের এখনো গণনা শেষ হয়নি, গণনা চলছে। গণনা শেষ হলে আমরা বলতে পারবো সংখ্যাটা। এবং আমাদের এখানে আজকের এই অভিযানে আনুমানিক 60 জনের মতো আমরা মাদক সেবী, মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকাভুক্ত ছিল, আমাদের সেই সমস্ত ব্যক্তিদের আমরা আটক করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি, গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি। গাজীপুরে প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর যৌথ বাহিনীর অভিযানে 4 জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায় শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় 4 জনকে। তাদের মধ্যে 2 জন এজাহারভুক্ত আসামি হাশেম ও হৃদয়। তারা বিএনপির রাজনীতিতে জড়িত। মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে ধরতে অভিযান অব্যাহত আছে। গতকাল একটি বাজারে নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন উপজেলা যুবদলের সদস্য। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চলে। আমাদের অনেক ছেলেপেলেরা অনেকে চাঁদাবাজি করে, দখলদারি করে, এগুলো বলে না। এই অপপ্রচারগুলো কারা করছে? যারা বিএনপিকে ভয় পায়। আর আমাদের নেতা, তিনি এগুলো একটা মাত্র অভিযোগ পান, সাথে সাথে তিনি দল থেকে বহিষ্কার করে দেন, সবাইকে দল থেকে বহিষ্কার করে। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ, দখলদারদের কোনো জায়গা নাই। আর আওয়ামী লীগের তো নাই। আমরা কাউকে দলে ফেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না এখন। এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুগণ, চেয়ারম্যানের কাছ থেকে। কারণ আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা, যারা এতদিন আমাদের সাথে দেখা পর্যন্ত করে নাই, 15 বছরে দূরে দূরে থাকছে, এখন তারা আবার আসতেছে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য, তাই না? আমরা তাদের কাছ থেকে দূরে থাকব। আমরা আমাদের লক্ষ্য একটা এখন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরায় দেওয়া, তাদের ভোটের অধিকার তাদেরকে ফিরায় দেওয়া। এবং সেই কথাই আমরা বলতে চাই যে ভোটের দিন জনগণ যেন বলতে পারে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না?
এই কথা বলতে চাই। কিন্তু এরা তো খালি নির্বাচন পিছাতে চায়। কিছু লোক আছে চোখ সজেশ করে নির্বাচনটাকে পিছায় দিতে চায়, খালি পিছাতে চায়। কেন? যে নির্বাচন পিছায় দিলে তাদের লাভ, তারা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আশফাক যেটা বললো, যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে কিংস পার্টি বলে চিহ্নিত করবেন, জনগণ আপনাদেরকে নেবে না বন্ধুগণ। সেই ব্যবস্থা জনগণ কোনদিন মেনে নেবে না। আরেকটা কথা বলে ভাই বক্তব্য শেষ করবো, বেশ করে রাখবো না। আমাদেরকে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে এই জায়গায় আসতে হয়েছে, তাই না? আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তো দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, তাই না? এই গণতান্ত্রিক আমার অধিকারটাকে রক্ষা করার জন্য। আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয়ে মানুষ রাস্তায় নামে পড়ে, রাস্তাঘাট বন্ধ করে দেয়, এই যে কোনো একটা ঘটনাতেই। এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন। একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে। তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, সহযোগিতা করতে চাই। প্রথম থেকে সেটা বলেছি, সহযোগিতা করে। আজকে সংস্কারের যতগুলো প্রস্তাব এসেছে, সব প্রস্তাবগুলো আমরা দেখছি এবং আমরা তাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি, এটাকে যেন আমরা হেলাই না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রভোক্ট হয়ে গিয়ে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই। আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। বন্ধুগণ, আমার বক্তব্য আমি শেষ করে ফেলব। আপনাদের কাছে আমার আবেদন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক যারা আছেন, কর্মী ভাই যারা আছেন, নেতা যারা আছেন, তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা, মিথ্যা আপনার বয়ান দেওয়া শুরু হয়েছে, বক্তব্য দেওয়া শুরু হয়েছে বিএনপির মধ্যে, তাকে আপনারা প্রতিবাদ জানান। প্রতিবাদ জানাবেন কিভাবে? আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখেন, আমি জানি সবার হাতে একটা করে টেলিফোন আছে, তাই না? এই টেলিফোনে আপনারা জবাব দেবেন। জবাব না দিলে বড় আস্তে আস্তে অনেক বেশি মানুষ মনে করবে যে ওইটাই বোধহয় সত্যি। তো ওইখানে আপনারা জবাব দেন আর জনগণকে সংগঠিত করেন, জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা বিভাগ, ঢাকা জেলার অবস্থাটা একটু অন্যরকম। ওই একদিকে আপনার ঢাকা মহানগর, তারপরে গিয়ে হচ্ছে আপনার দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, তাই না? আর এইদিকে হচ্ছে সাভার, ধামরাই, আশুলিয়া, তাই না? ফলে কি হয়, একসাথে হতে খুব কষ্ট হয়। তারপরে আপনারা কষ্ট করে এসেছেন। অনেক, আমি রাস্তা দেখেছি, অনেক বাস আছে, অনেকে আসতে পারেননি, অনেকে আবার দূর থেকে এসছেন বলে চলেও যাচ্ছেন। তো আজকে আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচন দেওয়ার পক্ষ থাকবে, ততদিন তারা আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন
আজকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই, এই হোক আমাদের। আবার সব শেষে এই দাঁড়াও বাবা, সব শেষে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই, আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই। অবিলম্বে সকল মামলাগুলো প্রত্যাহার করুন। আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ স্বীকার করে, কত যারা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি। আমরাই আমাদের নেতারা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাই না? গণতন্ত্রের জন্য যিনি কোনোদিন আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বিএনপির লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে না এই বন্ধুগণ। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন তাদেরকেও রেহাই দেয় নাই, এমনকি আমাদের আলেম উলেমাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই। আমরা ভুলে যাই নাই সেই শাপলা চত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। তার অধিকার, আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করত বন্ধুগণ। এই হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাসিত করবার জন্য, এবং একটা মাত্র দল, তার দল থাকবে আর কোনো দল থাকবে না, এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল বন্ধুগণ। ওটা করতে গিয়ে কি করেছে? রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সব যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। ভোট দিতে যেতে পারবেন না, ভোট যেতেই দিতে যাবে না, তাই না? যাও 14 সালে ভোট হয় নাই, কোনো ভোটই হয় নাই। 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করছে, আর ভোট কেন্দ্রগুলোতে কুত্তা ঘোরাঘুরি করছে, ঠিক না? শফিল আলম প্রধান তখন বলছিলেন, ওটা নাম দিয়েছিলেন যে কুত্তা মার্কা নির্বাচন, মনে আছে আপনাদের? হ্যাঁ, ওইটাই কথাই বলেছিলেন। 18 সালে আমাদের সঙ্গে কথা বললেন ওই হাসিনা নিজে, ওয়াদা করলেন যে আমরা নির্বাচনে আসেন, আমি সব রকম সুযোগ সুবিধা দিব, আমি কোনো নিরপেক্ষতা করতে পক্ষপাতিত্ব করতে দেব না, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা গণতন্ত্রের স্বার্থে সেদিন নির্বাচনে গিয়েছিলাম। কি দেখেছি নির্বাচনে? অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কাউকে ক্যাম্পেইন করতে দিত না, প্রচার করতে দিত না, আর আগে রাত্রে সব ভোট সিল মারে নিয়ে গেল। মনে আছে আপনাদের? রাতের রাতের ভোট। তারপরে আরেকটা নির্বাচন করলো 5 তারিখে 24 সালে, 24 সেটা হচ্ছে কি দামি নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী হবে, আবার আওয়ামী লীগের নেতারাই তারা আবার প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ হবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে, তাই না? তামাশা আর কি, তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা। এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা। বন্ধুগণ, কয়েকদিন আগে আপনারা দেখেন নাকি ইউটিউব দেখেন না? আপনারা ইউটিউব দেখেন তো না? ফেসবুক দেখেন?
আমি কিন্তু দেখি না, ওইটার মধ্যে অজস্র মিথ্যা থাকে। তারপর আমার একটা চোখে পড়ে গেল, কি ফ্যাসিস্ট হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা আপনার 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা, আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছিলেন, আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, তার স্বাধীনতাকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে, আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সব কিছু ধ্বংস করে দিয়েছেন আপনি। আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ, সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে দুইটা অপশন আছে, দুইটা বিকল্প আছে, একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন, আর তা নাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো না। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবনের দিকে ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে, তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেতার উপরে, এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? আস্থা থাকতে পারে? আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বারবার বলেছেন যে এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এবং যাবেন না বলেই তিনি 6 বছর কারাগারে কাটিয়েছেন। বন্ধুগণ, আমাদের প্রতিষ্ঠাতা, এই দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক একইভাবে 1971 সালে যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনীর আক্রমণে, তখন তিনিও পাকিস্তান হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন। এই হচ্ছে ইতিহাস। বন্ধুগণ, এটা বাস্তব, কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে সেই আওয়ামী লীগ এবং তারই উত্তরসূরি শেখ হাসিনা আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। প্রতিদিন আওয়ামী লীগারদের বলে তোমরা এখনো পারো না, তোমরা মারো, কাটো, জ্বালায় দাও, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে, তাই না? আওয়ামী লীগের কেউ আসে? কোথায় গেল সব? কোথায় পলাইলো সব? কোথায়? বন্ধুগণ, এইভাবেই পালাতে হয়। সমস্ত স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার ওই নমরুদ ফিরাইনের মতো হয়, মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায়, তাই না? এটাই হচ্ছে পরিণতি। তাই আজকে বলতে চাই খুব পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে, আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্ররা, জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে, ডক্টর ইউনূসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, নোবেল পুরস্কার পাওয়া মানুষ, সবাই তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এই সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে, তাই না? অর্থাৎ মানুষের হাতে যে ওই যে একটা ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা, এই 15 বছর তারা ভোট দিতে পারে নাই। এই যে তরুণ ছেলেরা এসে এখানে দাঁড়িয়েছে, স্লোগান দিচ্ছে, কাজ করেছে, এই সেই 24-এ এসে আন্দোলন করেছে, 15 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, সেই ছেলেরা কিন্তু
একবারও ভোট দিতে পারে নাই। তোমরা ভোট দিতে চাও না? ভোট দিতে চাও? বলো না তো ভাই, ব্যাপার ধরে সরে বলবা তো নাকি? ভোট দিতে চাও? আমরা দেশের মানুষ ভোট দিতে চাই, নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই। বন্ধুগণ, নতুন খেলা শুরু হয়েছে, নতুন খেলা। সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে, যারা বলছেন দু একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না, এনার্কির দিকে ঠেলে দেবেন না। আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে নাই। এই উৎখাত, ফ্যাসিস্ট উৎখাত, তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি, তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, আজকে সেই জন্যে ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চান, বলে বিএনপি সংস্কার চায় না। আরে সংস্কার কি, ওটা আমরাই দেখিয়েছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেন 1975 সালে, যখন আওয়ামী লীগ সংস্কার ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 16 সালে তিনি ভিশন 2030 একটা দিয়েছিলেন, অর্থাৎ 2030 সালে বিএনপি কি করবে সেই হিসাবটা তিনি দিয়েছিলেন। সেখানেও পরিষ্কার করে বলেছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আর এইবার 2022 সালে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন, সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে, রূপকাঠামো বলতে হবে। কোনটা বলি নাই আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনতে হবে। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে, যাতে সেখানে সকলের প্রতিনিধিত্ব আসে। আমরা বলেছি জুডিশিয়াল কমিশন করতে হবে, অর্থাৎ বিচার বিভাগের একটা কমিশন তৈরি করতে হবে, প্রশাসনিক কমিশন করতে হবে, এবং নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে সেখানে অবশ্যই জনগণের জন্য উপযুক্ত একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। এগুলো আপনারা দেখেন না চোখে, দেখবেন কেন? ওই যে আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে যেখানে যে করেই হোক বিএনপিকে ঠেকাতে হবে। আরে বিএনপিকে কি আর ইচ্ছা করলেই ঠেকানো যায়? বহু চেষ্টা হয়েছে বিএনপির জন্মের পর থেকে বিএনপিকে ভেঙে ফেলার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার এরশাদ চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার চেষ্টা করেছে, কেউ সরাতে পারেনি। 15 বছর ধরে এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা,
মামলা মোকদ্দমা সব করেছেন, একটা মানুষকে কেউ সরাতে পেরেছে? বন্ধুগণ, সরাতে পেরেছে নাকি? সবাই আছে না বিএনপির সঙ্গে? জোরে জানান দেন, জোরে জানান দেন। এটা মনে করেন না যে হাসিনা পালায় গেছে আমরা আপনার ক্ষমতা পেয়ে গেছি, এটা মনে করেন না। জনগণের ক্ষমতা সেই দিনই হবে যদি জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে, জনগণ ভোট দিতে পারবে, সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী হবে। বন্ধুগণ, আজকে আমাদের বক্তারা বলেছেন, আমার আগের বক্তারা, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। চালের দাম কত হয়েছে ভাই এখন? কত? জোরে বলেন। 80 টাকা। সাধারণ মানুষ কি এটা কেনা সম্ভব? ডালের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম, ডিম, মুরগি, মাছ, মাংস, সবকিছুর দাম বেড়ে গেছে, তাই না? আমার যে মা ওই গার্মেন্টসে চাকরি করে, সে একটা ডিম খাওয়াতে চায় তার বাচ্চাটাকে, তাই না? সেই ডিমটুকু সে খাওয়াতে পারে না। বন্ধুগণ, আজকে এই অবস্থা দুর্ভাগ্যজনকভাবে, দুঃখজনকভাবে এই সরকারের সেই দিকে কোনো লক্ষণ নেই। এই ওখানে কি হয়েছে? আপনারা দয়া করে ভাই থামেন। নামে একবারও শুনলাম না আপনাদের কাছে। আমি তারেক রহমান সাহেবের স্লোগান আমি একবারও শুনিনি, খালেদা জিয়ার স্লোগান একবারও শুনিনি। আর এখন দিলে তো হবে না ভাই, এখন দিলে হবে না, এখন দিলে হবে না। প্লিজ থামেন, 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 প্লিজ থামেন। এই রাজনীতিগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখানে গোটা ঢাকা জেলার সমাবেশ হচ্ছে, তাই না? এইখানে যদি আপনারা শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন, তাহলে রাজনীতিটা কোথায়? ঠিক না? আমাদের রাজনীতি এখন একটা, হচ্ছে যে আমরা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই। সেই নির্বাচনের স্লোগানও আপনাদের কাছে আমি শুনি নাই, এটা শোনা উচিত ছিল। যাই হোক বন্ধুগণ, ভাইয়েরা এবং আমার ছেলেরা, আমি অনেক বয়স্ক মানুষ, আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই, এই কথাগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমরা একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়েছি, তাই না? পালিয়ে গেছে। 15টা বছর আমাদের উপর এই যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, তার কোনো ওকে নিয়ে আসবে, এখানে বক্তৃতাও করবে। যে চিৎকার করছে তাকে এখানে নিয়ে আসেন, ও বক্তৃতা করবে। ফাজিল কোথাকার। বন্ধুগণ, এই 15 বছর আমাদের উপর দিয়ে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন গেছে, তা পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক দলের উপর এত অত্যাচার নির্যাতন চলেছে বলে আমার জানা নাই। বন্ধুগণ, আপনাদের এখানে খুঁজলে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই, তাই না? গায়েবী মামলা নেই, তাই না? জেলে যাননি এরকম লোক খুব কম খুঁজে পাবেন, এবং শহীদ হননি এরকম অনেকেই আছে আপনাদের এই জেলায়, আপনাদের সাভারে আছে, ধামরাই আছে, সব জায়গায় আছে। তুলে নিয়ে গেছে, গুম করে দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিনা বিচারে হত্যা করেছে, আপনার রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে। এমনকি এই বাবা প্লিজ চিৎকার করো না, এমনকি থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে গুলি করে, ঠিক না? বাসায় কেউ থাকতে পারেনি। আমার এখনো মনে আছে, আমি জেলে গেলাম শেষবারের মতো, তা আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের, সাভারের, ধামরাইয়ের, কেরানীগঞ্জের, দোয়ার অঞ্চলের, এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার, তাদের অসংখ্য ছাত্র, ছেলে, যুবদল নেতা, বিএনপি নেতা, তারা জেলের মধ্যে। তাদেরকে জাস্ট রাস্তা থেকে তুলে নিয়ে গেছে।
বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কাজ করে তাকে তুলে নিয়ে গেছে, এবং কোনো বিচারের ব্যবস্থা হয় না। এই বন্ধুগণ, এই যে ভয়াবহ নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দি করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইঁদুর দৌড়ায় এরকম ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। তারপরে 2 বছর হাসপাতালে রেখেছিল বন্দি করে, আর 2 বছর বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি যখন মুক্ত হলেন, তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে। কারণ ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, বর্তমান যে নিউজটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে, সেই নিউজটি হচ্ছে বিএনপির নেতা মির্জা ফখরুল গ্রেপ্তার। আসলে সে কিন্তু গ্রেপ্তার হয়নি, এমন একটি নিউজ ভাইরাল হয়ে গেছে। তবে এটা একটা গুজব, আপনারা দয়া করে কেউ গুজবে কান দেবেন না। সম্পূর্ণ নিউজ দেখলেই আপনি সঠিক তথ্য জানতে পারবেন। যেমন আজকের নিউজটা আপনারা কিন্তু ক্লিয়ার জানতে পারলেন যে বিএনপির নেতা মির্জা ফখরুল গ্রেপ্তার হয়নি, এটা একটা ভুয়া এবং গুজব ছিল। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।